লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করে আসলাম যে একটা পাওয়ার সিস্টেমের এমন এক জায়গায় ফল্ট হলো যেখানে কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে, এইরকম সিনারিওতে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কত হবে সেটা আমরা বার করে আসলাম, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডেল সি যদি ক্যালকুলেট করো তাহলে কস ইনভার্স এই পুরো ভ্যালুটা, যেখানে আমরা দেখলাম যে ডেল এম এর ভ্যালুটা আননোন থাকে, ডেল জিরো নোন হয় কারণ আমরা লোডিং কন্ডিশন থেকে ডেল জিরোর মান বার করে ফেলতে পারবো, কিন্তু ডেল এমটা বার করতে পারবো না। এই জন্য তার এই ইকুয়েশনের সাহায্য নিতে হবে। এই ইকুয়েশনটা আমরা কি করে আসলো এখান থেকে বর্ণনা করে এসেছিলাম লাস্ট ক্লাস। এই আর কি, যদি একথা আবারও বলি, আমি আগে বলে এসেছি তারপরেও বলি, যদি ফলটা জেনারেটরের টার্মিনাল দিকে হয় যখন কোনো পাওয়ার ট্রান্সফার হবে না, তখন তো তার ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আমরা আগে বার করে এসেছি। হ্যাঁ, সেটা একদম নর্মালি তখন একদম পাওয়ার ফল্টের সময় এই লাইন পিএম এর এই ইলেকট্রিক্যাল লাইনটা মিশে একেবারে জিরো লাইনের সঙ্গে এক্স অ্যাক্সিস বরাবর রোটার অ্যাঙ্গেল এই দিকে মুভ করতে থাকে, কোনো পাওয়ার ট্রান্সফার হয় না। তো যাই হোক, এখন আমরা এটা আলোচনা করা হলো যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল যখন কিছুটা পাওয়ার ট্রান্সফার হচ্ছে থ্রু দিস সিস্টেম। এখন এই 14/8 তোমরা দেখো এই এরকম সিনারিওতে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এরকম একটা সিস্টেম যেখানে কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করার অঙ্কটা এই 14/8 দেওয়া হয়েছে এক্সাম্পল স্টিভেনসন বইয়ের, কিন্তু চ্যাপ্টার 14। আর এই প্রবলেমটা স্টিভেনসন বইয়ের না, কিন্তু স্টিভেনসন বইয়ের 14-10 যে এক্সারসাইজটা সেটার সঙ্গে একই রকম। সেই হিসেবে এখানে দেখো প্রবলেমটা বলছে কি, ওই একই কথা বলে দিচ্ছে যে এই হেলদি কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেলের কার্ভ হচ্ছে পি ম্যাক্স সাইন অফ ডেল, বুঝতে পেরেছো? এই পি ম্যাক্স সাইন অফ ডেল, পি ম্যাক্স এই ভ্যালু। আর বলছে যে delivering 50% of its power that it is capable of delivering through a transmission line at an infinite bus. তার মানে হেলদি কন্ডিশনে সে করছে কি, যে সর্বোচ্চ যে পাওয়ার সক্ষম ডেলিভারি দিতে তার 50% পাওয়ার সে আসলে ডেলিভারি দিচ্ছে নরমাল কন্ডিশন। যার পিএম এর লাইন, এটা হচ্ছে এই সেই পিএম বা পি ইলেকট্রিক্যাল হেলদি কন্ডিশনের লাইন। তার মানে এই সেই পয়েন্ট, এই পয়েন্টের এই ভ্যালুটা হচ্ছে এই টোটাল ভ্যালুর অর্ধেক, ঠিক আছে? তার মানে পি ম্যাক্স বাই 2 এইটা হলো ব্যাপার, বা 0.5 পি ম্যাক্স। এখন এরা বলছে কি, তারপরে এই দুই লাইনের এটা হচ্ছে এ ফল্ট অকার্স that increases reactance between generator internal source and infinite bus to 500% of the value before the fault. অর্থাৎ ফল্ট হওয়ার আগে যে টোটাল রিঅ্যাক্ট্যান্স ছিল সিস্টেমের, জেনারেটর থেকে শুরু করে একদম ইনফাইনাইট বাস পর্যন্ত, ফল্ট হওয়ার পরে সেই রিঅ্যাক্ট্যান্সের মান 5 গুণ বেড়ে গেল, 500%, মানে 5 গুণ বেড়ে গেল। বুঝতে পেরেছো? বেড়ে গেলে সেই অবস্থার মধ্যে when the fault is isolated গেল before the fault before গেল when the fault is isolated, এখন যখন ফল্ট আইসোলেট হয়ে যাচ্ছে তখন ম্যাক্সিমাম পাওয়ার দ্যাট ক্যান বি ডেলিভার্ড ইজ 75% অফ দি অরিজিনাল পিম্যাক্স। অর্থাৎ ফল্ট যখন ক্লিয়ার হয়ে গেল, সেই কার্ভটা হচ্ছে এই যে মাঝখানের কার্ভ, যেটা R2 পিম্যাক্স, এই ভ্যালুটা হচ্ছে এই পিম্যাক্স এর মান হবে 75% অফ দি অরিজিনাল পিম্যাক্স। এই যে অরিজিনাল পিম্যাক্স ছিল তার এই পিম্যাক্স এর ভ্যালু হচ্ছে 0.75 বা 75%, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। এখান থেকে অঙ্কটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ফল্ট কন্ডিশনে পাওয়ার ট্রান্সফার, কিছু পাওয়ার ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, একদম জিরো হচ্ছে। তাহলে এইটা, আর ফল্ট যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন অরিজিনাল সিস্টেমে ব্যাক করছে না, হ্যাঁ, অরিজিনাল সিস্টেমে থেকে কম পাওয়ার ট্রান্সফার হচ্ছে। এইটাই আমরা এই অঙ্কটাকে সলভ করছি এইভাবে। দেখো যে প্রিম্যাক্স তো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ক্যান বি ডেলিভার্ড, এটা হচ্ছে এই প্রিম্যাক্স এই লাইনটা। এখন অ্যাকর্ডিং টু আমাদের যে প্রবলেমও বলছে যে ইলেকট্রিক্যাল পি ইলেকট্রিক্যাল হচ্ছে এই যে এইটা, এই এখান থেকে এইটা, এই লাইনটা এতটা, এটা পিএম বা পি ইলেকট্রিক্যাল। আর পিএমটা বলছে এই পি ম্যাক্স এর অর্ধেক, এই টোটাল পি ম্যাক্স এর অর্ধেক। তা পি ইলেকট্রিক্যাল এই যে পিই ইজ ইকুয়াল টু পি ম্যাক্স সাইন অফ ডেল্টা, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল, এই পয়েন্টে যদি পি ম্যাক্স ধরি, ডেল্টা ধরি, তাহলে এটা পি ইলেকট্রিক্যালের সঙ্গে সমান পি ম্যাক্সটা। এখন এই পি ইলেকট্রিক্যাল আমাদের অ্যাকচুয়ালি পি ইলেকট্রিক্যালটা হচ্ছে 0.5 পি ম্যাক্স এর সঙ্গে সমান।
তাহলে 0.5 Pmax এই ভ্যালু বসালাম 0.5 Pmax ইজ ইকুয়াল টু Pmax সাইন অফ ডেল্টা জিরো, এই ডেল জিরো। এই যখন এইখানকার পয়েন্টটাই সেই আমাদের যে সিস্টেম যে পাওয়ার ট্রান্সফার করছে পি ইলেকট্রিক্যাল, যেটা টোটাল পাওয়ারের অর্ধেক, Pmax এর অর্ধেক, দ্যাট ইজ 0.5 Pmax, সেইটা সমান দাঁড়াচ্ছে এই কার্ভের যদি ডেল জিরোর মান বসাও তাহলে তার সঙ্গে সমান, অর্থাৎ Pmax সাইন অফ ডেল জিরো, সেটা বসিয়ে দিয়েছে। এখান থেকে ডেল জিরোর মান বার হচ্ছে, দেখো সাইন অফ ডেল জিরো মানে হচ্ছে 0.5, সেখান থেকে ডেল জিরো হচ্ছে এই এত ডিগ্রি বা এত রেডিয়ান, এটা হবে। তাহলে হেলদি কন্ডিশনে ডেল জিরোর মান তোমরা বার করে ফেলেছো। এটা আমাদের বোথ এই যে রেডিয়ানও লাগবে, ডিগ্রিতেও লাগছে। এখন আমাদের আসলে অরিজিনাল পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ছিল Pmax, নিঃসন্দেহে V1 V2 বাই x সাইন অফ ডেল্টা, আমাদের এইটা হচ্ছে ফর্মুলা। যে দুটি পয়েন্টে ধরি না কেন, দুটো পয়েন্টের হচ্ছে V1 V2 নর্মাল পাওয়ার ট্রান্সফার হচ্ছে V1 V2 দুই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই টোটাল রিঅ্যাক্ট্যান্স দুই পয়েন্টের সাইন অফ ডেল। আমরা Pmaxটা হচ্ছে এই সাইন অফ ডেল্টা বাদ দিলে এটা হচ্ছে Pmax, বুঝতে পেরেছো? এখন ডিউরিং ফল্ট এই যে হেলদি কন্ডিশনে x এর এটা হচ্ছে দুটো পয়েন্টের V1 আর V2 যে দুটো পয়েন্ট তার মধ্যে রিঅ্যাক্ট্যান্স হচ্ছে x, কিন্তু ফল্ট কন্ডিশনে x এর মান 5 গুণ বেড়ে গেল, অর্থাৎ x এর ফল্ট কন্ডিশনে x এরটা সিস্টেমের এই V1 আর V2 যে দুটো পয়েন্ট তার ভিতরে x এরটা বেড়ে 5 গুণ হয়ে গেল। এখানে ইকুয়েশন দেখো জিনিসটা লিখেছে কি, এই যে V1 V2 বাই ফল্ট কন্ডিশনে যদি x এর জায়গায় 5x বসাও তাহলে সেই কন্ডিশনটা হচ্ছে যে ফল্ট কন্ডিশন, এইটা এই যে ফল্ট কন্ডিশন লাইন, এটা হচ্ছে এই Pmax এর ভ্যালুটা হচ্ছে V1 V2 বাই x এর মান হচ্ছে 5x, এইটার ভ্যালুটা হচ্ছে R1 Pmax, এই ভ্যালুটা যে R1 Pmax, এটা হচ্ছে Pmax। এখানে আমাদের জানা হলো। এখান থেকে এই ইকুয়েশন 1 আর 2 এই দুটোকে যদি ভাগ দাও, 1 আর 2 কে যদি ভাগ দিয়ে দাও বা 2 কে 1 দিয়ে যদি ভাগ দাও, যে কোনো একটা করো, সেখান থেকে তুমি এই দেখো আমাদের R1 এর মানটা বার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুমি এখানে কেটে গেছে জিনিসটা, তুমি স্রেফ 2 কে 1 দিয়ে ভাগ দাও, 2 কে 1 দিয়ে ভাগ দাও বা 2 আর তার নিচে 1 এর ইকুয়েশনটা বসাও, x x সব কাটা যাবে, V1 V2 কাটা যাবে উভয় দিক থেকে, তাহলে R1 ইজ ইকুয়াল টু 1/5, তার মানে হচ্ছে 0.2। R1 এর মান তুমি 0.2 এখানে পাবে, দেখো এটা কেটে গেছে, এটা আমি ক্লাসে এটা আলোচনা করে দেবো। তোমরা এমনি এই ভাগ দিলেই R1 এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবে তোমরা নিজেরাই, ঠিক আছে? তো x x 2 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে ভাগ দিলেই এটা R1 এর মান বার হয়ে যাবে 0.2। আর R2 এর মানটা বার করার সময় বলছে কি এরা, এই যে এটা তো ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে R2 Pmax, সেটা কত? সেটা হচ্ছে 0.75 Pmax, এই অরিজিনাল Pmax এর 75%, মানে 0.75। তাহলে এই অরিজিনাল Pmax এর 0.75 Pmax ইজ ইকুয়াল টু এই ভ্যালু, এই ভ্যালুটা কি R2 Pmax। তাহলে দেখো R2 Pmax ইজ 0.75, এখান থেকে R2 এর ভ্যালু বার হয়ে গেল 0.7। তাহলে R1 R2 বার হলো এবং ডেল জিরো মান বার। এখন আমার ডেল এম এর ভ্যালুটা বার করার দরকার। তা ডেল এম এর ভ্যালুটা বার করতে গিয়ে দেখো এইখান থেকে করা যায়, অথবা আমি যে পদ্ধতি দেখে এসেছি আগে ডেল এম বার করা, সেই পদ্ধতি হচ্ছে ডেল এম ইজ ইকুয়াল টু পাই মাইনাস সাইন ইনভার্স ডেল জিরো বাই R2, ঠিক আছে? তো সাইন ডেল জিরো বাই R2, এখানে পাই মানে 180 ডিগ্রি মাইনাস সাইন ইনভার্স এইসব, সাইন ডেল জিরো যদি 30 ডিগ্রি হয় তাহলে এই ভ্যালুটা হচ্ছে 0.5, সাইন 30 মানে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই R2 এর ভ্যালু হচ্ছে 0.75, এটা ভ্যালুটা ক্যালকুলেট করলে আসে 138.2 ডিগ্রি বা রেডিয়ানে কনভার্ট করলে 2.41, এটা রেডিয়ানটাও লাগবে। তাহলে ডেল জিরোর মান বার হলো, ডেল এল এম এর মান বার হলো, R1 R2 ভ্যালু বার হলো। এখন ওই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের ফর্মুলায় যাও, ফর্মুলাটা হচ্ছে এরকম, কোসাইন ইনভার্স ডেল এম মাইনাস ডেল জিরো সাইন অফ ডেল জিরো মাইনাস R1 মাইনাস R1 cosine of del 0 plus R2 cosine of del m divided by R2 minus R1। এখানে একটা কথা বলে রাখি আমি, যদি সাইন অফ ডেল জিরো, এই ডেল জিরো কিন্তু ডিগ্রিতে, এই যে ডেল জিরো ডিগ্রিতে, ডেল এম ডিগ্রিতে, কিন্তু এখানকার এই ভ্যালুটা রেডিয়ানে হবে, মানে এই সাইন অফ ডেল জিরোর ভ্যালু কিন্তু রেডিয়ানে হয়, কিন্তু ডেল জিরোর ভ্যালুটা এখানে হবে রেডিয়ান। তা তুমি এখানে ডিগ্রি লিখলে আর এখানে ভ্যালু হলো রেডিয়ানে, সাইন অফ ডেল জিরোর ভ্যালু যখন বসলো 30 ডিগ্রি, তখন এই সাইন ডেল জিরো সাইন 30 ভ্যালুটা যেটা হলো
0.5 সেই ভ্যালুটা কিন্তু রেডিয়ানে। তাহলে এটা ডিগ্রি আর রেডিয়ান করলে হবে না, রেডিয়ান দিয়ে গুণ হয় না কোনোদিন। এই জন্য আমরা এটা যেহেতু রেডিয়ানে, অতএব এই ভ্যালুটা আমাদের রেডিয়ানে হতে হবে। এই ডেল এম এর ভ্যালু ওই জন্য আমরা রেডিয়ানে ক্যালকুলেট করে রেখেছি, দেখো 2.41, আর ডেল জিরোর ভ্যালু রেডিয়ানে আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম এই যে 0.5235। তাহলে এখান থেকে ডেল জিরো, এই যে ডেল এম মাইনাস ডেল জিরো যেটা রেডিয়ানে ইনটু সাইন অফ 30, এখন সব ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমাদের 67.44 এই হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল ওই প্রবলেম। ঠিক আছে? তো এইটা একটা গেল আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং কন্ডিশন, মানে যদি কিছু পাওয়ার ট্রান্সফার হয় ডিউরিং ফর, তাহলে কি করে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার হয়। এখন আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে সেকশন স্টিভেনসন বইয়ের সেকশন 14-11, যেটা হচ্ছে ফ্যাক্টরস ইফেক্টিং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি, যেটা এই জিনিসটা ফ্যাক্টরস ইফেক্টিং, কি কি ফ্যাক্টর ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিকে এফেক্ট ফেলে এই জিনিসটা। তা এখানে আমি বোধহয় আলাদাভাবে কোনো কপি করে দিইনি কোনো জায়গায়, তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি, আমি ওখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ ওটা বোধহয় আমি কোনো জায়গায় দেয়া হয়নি, আমি জানি না এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কিনা, চ্যাপ্টারের শেষে আমি অ্যাড করেছিলাম কিনা আমার খেয়াল নেই, না থাকলে ওখান থেকেই মনে করতে। ফ্যাক্টর সিলেক্টিং না, এই যে হ্যাঁ, এখানে আর একটু ব্যাখ্যা করা আসছে, ওই যে 14-11 যে সেকশনের কথা বলছিলাম, এটা কিন্তু শেষে আর একটা শিটে আমি জুড়ে দিয়েছি একটু ডিটেলসটা। সুতরাং এখান থেকে ফ্যাক্টর সিলেক্টিং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি দেখো, এখানে বলছে যে দুটো ফ্যাক্টর এই ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিকে এফেক্ট ফেলে। কি কি সে ফ্যাক্টর? একটা হচ্ছে অ্যাঙ্গুলার সুইং অফ দি রোটার, রোটারের অ্যাঙ্গুলার সুইং ডেল এম, ডেল যেটা of machine during and following the fault condition, অর্থাৎ অ্যাঙ্গুলার সুইং হবে, রোটার যে অ্যাঙ্গেল সুইং করে যাবে ফল্টের সময় এবং পাওয়ার ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যে অ্যাঙ্গেলটা, সেটি হচ্ছে অ্যাঙ্গুলার সুইং। এইটা একটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে, আর হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। বুঝতে পেরেছো? এই দুটো জিনিসের উপরে আমাদের ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি নির্ভর করে। এখানে একটা জিনিস মনে রাখি, অ্যাঙ্গুলার সুইং দেখো, রোটার যদি ডেল যেটা অ্যাঙ্গুলার সুইং করে যে ডেল এম মানে ম্যাক্সিমাম বা ডেল এক্স এসেছিল, এটা যদি খুব বেশি দূর সুইং করে যায়, তাহলে কিন্তু ও ব্যাক করবে না, ওই যে পিএম এর লাইন ক্রস করে গেলে আর ব্যাক করে। অতএব এই জন্যে এই যে ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও সে কতটা সুইং করে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের বিষয়বস্তু আছে ডিউরিং, এই কারণে ডিউরিং দ্য ফল্ট সে তো সুইং করছে, আর ফল্ট ক্লিয়ারের পরেও আমাদের দেখা গেল আর একটু বাড়তি করে সুইং করে যাচ্ছে। হ্যাঁ, এই যে সুইংটা, এটা একটা ফ্যাক্টর আমাদের হয় আর ক্রিটিক্যাল ক্লিয়ারিং। তার মানে সোজা কথা, ডেলের মানটা, ডেল আর অ্যাঙ্গুলার যে রোটার অ্যাঙ্গেল পজিশন ডেল, সেটা আর ক্রিটিক্যাল ক্লিয়ারিংটা, এই দুটো ফ্যাক্টরের উপরে এই জিনিসটা নির্ভর করে। এখানে একটা জিনিস হচ্ছে, এই দুটো ফ্যাক্টর আবার যে কারণে ইনফ্লুয়েন্সড হয়, সেটা হচ্ছে একটা এইচ কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স অফ দি মেশিন, মেশিনের ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এবং তার এইচ কনস্ট্যান্ট। তাই সেখানে দেখো আমাদের সুইং ইকুয়েশন যদি আমি লিখি, এই হচ্ছে আমাদের সুইং ইকুয়েশন, সেখানে এইচ কে এইচ একটা ফ্যাক্টর আছে, তার মানে দেখা যাচ্ছে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট ডিভাইড বাই এইচ, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দিস অ্যাক্সেলারেশন, এই একটা জিনিস। আর ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম যেটা, সেটা দেখো, যেটা আমাদের এইচ এর সঙ্গে কিভাবে ডাইরেক্টলি এটাকে যদি কনস্ট্যান্ট ধরে এই পার্টটা 4, তারপরে ডেল সি আর এই হোল পার্টটা যদি কনস্ট্যান্ট ধরো, এইচ কে ফ্রি রাখো, তাহলে দেখা যাচ্ছে ডেল ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা হচ্ছে is proportional to square root of k, এই সব কনস্ট্যান্ট গুলো আমি এই সব পার্টগুলো কনস্ট্যান্ট ধরেছি, আর তার সঙ্গে এইচ। এর অর্থ দাঁড়াচ্ছে যে তুমি যদি এইচ এর মান, রোটারের ইনার্শিয়া কনস্ট্যান্টের মান যদি ছোট হয়, তাহলে অ্যাক্সেলারেশন বাড়ে। এইচ এর মান যদি ছোট হয়, তাহলে অ্যাক্সেলারেশন বাড়ে, রোটার বেশি দ্রুত এগোয়। আবার যদি রোটারের মান বড় করা যেত, তাহলে আমাদের রোটার অ্যাক্সেলারেশন কম হতো। এইখানে একটা কনফিউশন, আমরা তো চাই রোটার
আজকালকার যুগের বড় বড় মেশিন বানানো হচ্ছে, নিঃসন্দেহে 100 মেগাওয়াটের একটা মেশিন আর 1000 মেগাওয়াটের একটা মেশিনের মধ্যে সাইজের তফাৎটা বিশাল আকার না। হ্যাঁ, সেটা বিরাট একটা 10 গুণ বড় হয় না। 100 মেগাওয়াটের যে জেনারেটরের সাইজ, রোটারের সাইজ, 1000 মেগাওয়াটের রোটারের সাইজ কাছাকাছি, মানে যে খুব বড় 10 গুণ বড় মোটেই না। তার মানে এইচ কনস্ট্যান্ট, এইচ এর মান রোটারকে আসলে খুব বড় হতে দেওয়া যাচ্ছে না। জেনারেটরের রেটিং বাড়ে যাচ্ছে, তার পাওয়ার রেটিং বেড়ে যাচ্ছে, কিন্তু এইচ কনস্ট্যান্টটা রিলেটিভলি কম থাকা হচ্ছে। তার মানে এইসব জেনারেটরের প্রবণতা হচ্ছে যে অ্যাক্সেলারেশন, দ্রুত অ্যাক্সেলারেশন হওয়া, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আছে যে এইচ এর মান ছোট হওয়া, যত ছোট হচ্ছে ততই এবার ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম কমে আসছে। ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম কম হওয়া মানেও একটা সমস্যা। সেটা হলো যে সার্কিট ব্রেকারকে তখন খুব দ্রুত ফল্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এটাও পাওয়ার সিস্টেম প্রোটেকশন ইঞ্জিনিয়ারদের জন্য একটা চ্যালেঞ্জ। এই যে এই কথাটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ইট ইজ সিন দ্যাট স্মলার দ্য এইচ কনস্ট্যান্ট, লার্জার দ্য রোটার অ্যাক্সেলারেশন and larger the angular swing, তাহলে angular swing বেশি হবে, এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে এখানে যে এক্স ডি প্রাইম ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা কথা আসো। ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা লোয়ার দ্য পি ম্যাক্স। আমরা এই যদি আমরা এতে আসি যে পি ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার ইকুয়াল টু V1 ইনটু V2 ডিভাইড বাই এক্স, এক্সটা মেশিনের রিঅ্যাকট্যান্স এক্স বা এক্স ডি প্রাইম যদি বলি, সাইন অফ ডেল। এই এক্স ডি প্রাইম যদি তুমি বেড়ে যায়, এক্স ডি প্রাইম যদি যত বড় বড় জেনারেটর হবে, যদি তার এক্স এর মান বেড়ে যায়, ওয়াইন্ডিং বেশি, এক্স এর মান, এই ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এর মান বাড়ে, তাহলে পি ম্যাক্স এর মান ছোট হয়ে আসে। পি ম্যাক্স মানে হচ্ছে V1 V2 বাই এক্স, এক্স মানে এখানে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। তা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ V1 V2 বাই এক্স যদি জেনারেটরের রিঅ্যাকট্যান্স ছোট হয়ে যায় তা বা বড় হয়, আস্তে আস্তে বড় হয়, জেনারেটর বড় বড় জেনারেটরের বেশি ওয়াইন্ডিং দরকার হচ্ছে, রিঅ্যাকট্যান্স বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে পি ম্যাক্স এর পাওয়ার ট্রান্সফার কমে যাচ্ছে। সেটা তো আমরা চাই না, পি ম্যাক্স এর মান কমে যায়, সেখানে সমস্যা, একটা কনফ্লিক্টিং এখানে আসছে জিনিসটা। সেটা হচ্ছে যে তুমি বড় বড় জেনারেটর বানাচ্ছ, এইচ এর মান ছোট হয়ে আসছে, এইচ কনস্ট্যান্টের মান ছোট হয়ে আসছে, রিলেটিভলি ছোট হচ্ছে, তার মানে তুমি সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছ, অ্যাক্সেলারেশনকে মান বাড়িয়ে দেবে। এরকম ফল কন্ডিশনে অ্যাক্সেলারেশন, রোটার অ্যাক্সেলারেশন বেড়ে যাওয়া, এটা একটা সম্ভাবনা। আর একটা অসুবিধা হচ্ছে যে বড় বড় জেনারেটরের রিঅ্যাকট্যান্স বেড়ে যাচ্ছে, যেহেতু ওয়াইন্ডিং এর সংখ্যা বেশি, ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্স, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এর মান বাড়ছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কমে যাচ্ছে, এটা একটা সমস্যা। তাহলে এই পদ্ধতিতে আসলে সলিউশন করা যাবে না যে তুমি এইচ কনস্ট্যান্টকে ছোট রাখার চেষ্টা করাটা, এটাও পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটির জন্য মঙ্গলজনক না, কারণ এটা আনস্টেবলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু অ্যাক্সেলারেশন অনেক বেশি, স্পিড অনেক বেশি, সিনক্রোনাইজ স্পিডের অনেক বেশি স্পিডেড হতে থাকবে, তখন সিস্টেম সিনক্রোনাইজ রাখা যাবে না। আবার এইদিকেও দেখছি যে যদি জেনারেটর বড় বড় জেনারেটরকে আনি যার রিঅ্যাকট্যান্স বড়, সেখানে সমস্যা, আমাদের পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের মান কমে যায়। তাহলে আমাদের এই সব কনফ্লিক্টিং একটা রিকোয়ারমেন্টের জন্য আসার প্রেক্ষিতে আমরা এরকম ধরনের জিনিসগুলো আনছি না। এখানে এই কিছু কথাবার্তা এখানে আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। সেক্ষেত্রে আমাদের মেইন যে কন্ট্রোলগুলো এখন আনছি, তাহলে জেনারেটর বড় হবে, এটাই আমাদের নিয়ম। পাওয়ার সিস্টেম বড় হবে, যত বেশি বড় বড় পাওয়ার সিস্টেম হতে থাকবে, ডিমান্ড যত বেশি, আমাদের দেশে যেমন মাত্র এখন 16,000 মেগাওয়াটের মতন আছে, এই পাওয়ার যদি আমাদের 1 লাখ মেগাওয়াট হয়, তখন তো বহু জেনারেটর যার ইকুইভ্যালেন্ট এইচ এর মান অনেক বড় হবে। তা বড়, বুঝতে পেরেছো না? তো সেক্ষেত্রে এইচ এর মান আমাদের, যদি আমরা তো চাই বড় এইচ না হতে, ছোট মেশিনের সাইজ ছোট রাখতে, সেখানে সমস্যা হচ্ছে, অ্যাক্সেলারেশন বেড়ে যাচ্ছে। অনেক বড় জেনারেটর যদি সিলেক্ট করতে চাই, সেখানে আমাদের রিঅ্যাকট্যান্স এর মান বড় হচ্ছে। এইভাবে আসলে মোটরের স্ট্যাবিলিটিকে ইমপ্রুভ করানোর কোনো সুযোগ আমি পাচ্ছি না। সেই জন্যই দেখো এই টেকনিক গুলো এখন নিয়ে আসছে। কি কি টেকনিক? এই যে ইমপ্রুভ কন্ট্রোল টেকনিক, এইসব কারণে। সো দিস ইজ অ্যান
uneconomical means to improve the stability, ওই যে আগের যে কথাবার্তাগুলো গিয়েছিল ওটা uneconomical means to improve the stability of the machine and power system as a whole, তাহলে আমরা করব কি improve control technique ব্যবহার করব and transmission line design এ modification আনবো and high speed relaying scheme আমরা ব্যবহার করব। এই তিনটে দিয়ে আমরা ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটিকে বাড়াবো আর কি হলো, একটা হচ্ছে ইমপ্রুভ কন্ট্রোল টেকনিক, আর একটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ইমপ্রুভ ডিজাইনে ইমপ্রুভমেন্ট আনা, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্স ওভারঅল রিঅ্যাক্ট্যান্সকে কমানোর ব্যবস্থা করা, আর হাই স্পিড রিলেইং মানে পাওয়ার সিস্টেম প্রোটেক্টিভ যে রিলে সেগুলো যেন হাই স্পিড তাড়াতাড়ি ফলটা ক্লিয়ার করে যাওয়া, যাতে করে রোটার এই স্পিড যেন বেশি দূর না যেতে পারে, রোটার অ্যাঙ্গেল যাতে বেশি দূর না যেতে পারে। তো এখন একটা পথ হচ্ছে এক্সাইটেশন, তার মধ্যে দেখো যে ইমপ্রুভ কন্ট্রোল টেকনিক যেটা, সেটা হচ্ছে এই টেকনিকটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এক্সাইটেশন কন্ট্রোল। আমাদের এক্সাইটেশনকে যদি আমরা, তোমরা জানো যে এক্সাইটেশন লোডের সঙ্গে সঙ্গে এক্সাইটেশন চেঞ্জ হয়, লোড বাড়লে জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কমে যায়, এক্সাইটেশন বাড়াতে হয়। তো যদি হঠাৎ করে টার্মিনালের কাছাকাছি ফল্ট হয় তো পাওয়ার ট্রান্সফার তো জিরো হয়ে যায়, পাওয়ার মানে প্রচুর ফল্ট কারেন্ট ফ্লো করে, টার্মিনাল ভোল্টেজ সাংঘাতিক ভাবে ফল্ট করে। আর এক্সাইটেশনের কাজই হচ্ছে, তার কাজ হচ্ছে যে টার্মিনাল ভোল্টেজকে 1 পিউ এর কাছাকাছি রাখা, তার মানে তখন এক্সাইটেশন ট্রিমেন্ডাস বাড়িয়ে দেয়। তুমি এখানে এক্সাইটেশনকে যদি সাংঘাতিক ভাবে বাড়াও, তাহলে ওই যে ফ্লাক্স যেটা রাশ অফ ফ্লাক্স, সেখানের ফলে এখানে জিনিসটা জানা হচ্ছে এই ফ্লাক্সের যে রাশ, এইটা একটা রিস্ট্রেনিং টর্ক রোটারের উপরে অ্যাপ্লাই করে, এই কথাই এখানে বলা হচ্ছে যে when a fault occurs in a system the voltage is reduced throughout the system including the generator terminal, automatic voltage regulator AVR যেটাকে বলা হয় will act to increase the excitation in order to maintain the terminal voltage to maintain। এখানে হচ্ছে আন্ডার দিস কন্ডিশন যখন এক্সাইটেশন বাড়িয়ে দিচ্ছে এক্সাইটার, তখন হচ্ছে ইনক্রিজড ফ্লাক্স, এয়ার গ্যাপ ফ্লাক্স, এই যে এক্সেসিভ এয়ার গ্যাপ ফ্লাক্স যেটা exert a restraining torque on the rotor, অর্থাৎ রোটারকে স্পিড আপ থেকে স্লো ডাউন করার চেষ্টা করানো হয়, যেটা which tends to slow down the motion। এই মডার্ন আজকালকার যুগে থাইরোস্ট্যাট কন্ট্রোল যে সমস্ত এভিআর গুলো এসছে, এইগুলো আমাদের এখানে কেটে গেছে এই জায়গাটা, আমরা পরে দরকার হলে আবার দিয়ে দেবো এই শীটটা। সেটা হচ্ছে যে এখানকার রেসপন্ড হলো, তাতে করে ভোল্টেজ মানে যেটা রোটার আর অতটা দ্রুত এগোতে পারে না, এতে আমাদের প্রায় দুই সাইকেলের মতন গেন হয়, যে আমরা ইমপ্রুভ করাতে পারি, এইটা আমাদের একটা সুবিধে। দ্বিতীয়টা ছিল টারবাইন ভালভ কন্ট্রোল, যে এখনকার যুগের মডার্ন যে সমস্ত টারবাইন কন্ট্রোল এসছে, অর্থাৎ জেনারেটরের ইলেকট্রিক্যাল লোড যদি বেড়ে যায় তাই স্পিড কমে যাবে, তখন আমাদের টারবাইনের ভালভকে খুলে, গভর্নর ভালভ খুলে আমাদের বেশি স্টিমকে টারবাইনের ভিতরে ইনপুট দিতে হয়। তা যেই ফল্ট মানে আমাদের জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে ফল্ট যদি হয় বা লোড যদি আমাদের বাড়ে, যাই হোক দুটো ক্ষেত্রেই আমাদের এই যে গভর্নিং ভালভ সে করে কি রিডিউস দি অ্যাক্সেলারেশন, ইউনিট অ্যাক্সেলারেশন, অর্থাৎ যদি মনে করো ফল্ট হয় তাহলে রোটারের পাওয়ার ট্রান্সফার কমে গেল, পাওয়ার ট্রান্সফার কমে গেলে রোটারের পিএম বেশি হচ্ছে, রোটার স্পিড আপ হতে থাকবে, সেই সময় আমরা ওই গভর্নর ভালভকে যদি র্যাপিডলি কমিয়ে দিই, যার টাইম কনস্ট্যান্ট খুব এখন মডার্ন যে সমস্ত কন্ট্রোল ভালভ এসছে অনেক ফাস্ট, সে খুব দ্রুত কমিয়ে দিতে পারে রোটারের এই স্টিম ইনপুট, যাতে করে রোটার অ্যাক্সেলারেশনটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। তার মানে রিডিউস দি ইউনিট অ্যাক্সেলারেশন, রোটার অ্যাক্সেলারেশনটা কমিয়ে ফেলতে পারে বাই রিডিউসিং দি ইনপুট পাওয়ার, অর্থাৎ টারবাইনে স্টিম ইনপুটটা দিয়ে ডিউরিং সিভিয়ার ফল্ট নিয়ার দি ইউনিট। এখানেও আমরা গেইন করতে পারি 1 থেকে 2 সাইকেল, আগেও 1 থেকে 2 সাইকেল, এখানে 1 থেকে 2 সাইকেল ইন ক্রিটিক্যাল ট্রেনিং টাইম ক্যান বি অ্যাচিভড। এরপরে আসছে সিঙ্গেল পোল অপারেশন অফ এ সার্কিট ব্রেকার। এইটা ফল্ট পাওয়ার সিস্টেম প্রোটেকশন যারা পড়বে তাদের জন্য এই জিনিসটা সুবিধা হবে বেশি বুঝতে, যে আমরা 3টে পাওয়ার সিস্টেমে একটা লাইনে ফেজ ফল্ট হলো, নরমালি তো সিঙ্গেল ফেজ ফল্ট হয় পাওয়ার সিস্টেমে, 3 ফেজ ফল্ট তো খুব রেয়ার হয়। তাই যদি একটা ফেজে ফল্ট হয় তাহলে দুটো ফেজ হেলদি আছে, তা দুটো ফেজ যদি হেলদি থাকে সেখানে কিছু পাওয়ার ট্রান্সফার হবে। তা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে সিস্টেমে যদি ফল্টের সময় কিছু পাওয়ার ট্রান্সফার করা যায়
তাহলে কিন্তু আমাদের কিছু পাওয়ার ট্রান্সফার হয় এবং এতে করে আমাদের রোটারের স্পিড আপটা স্লো ডাউন হয়। তো সেই কথাই বলছি এখানে, এই যে ফর এ সিঙ্গেল ফেজ ফল্ট, হ্যাঁ, এই যে সিঙ্গেল পোল অপারেশন অফ সার্কিট ব্রেকার মানে সিঙ্গেল পোল অপারেশন, সিঙ্গেল ফেজ ব্রেকার যেগুলোকে বলা হয়, সিঙ্গেল পোল ব্রেকার। হ্যাঁ, তো একটা ফেজ ফল্টের জন্য তিনটে ফেজকেই যদি অফ করে দেয়, তাহলে তো টোটাল পাওয়ার ট্রান্সফার বন্ধ হয়ে গেল, সেখানে রোটারের সাংঘাতিক ভাবে স্পিড আপ হবে। কিন্তু যদি একটা ফেজ ফল্ট হয়, সেখানে দুটো ফেজ হেলদি থাকে, তাহলে দুই ফেজে পাওয়ার ট্রান্সফার হলো এবং সেখানে রোটারের স্পিড অ্যাক্সিলারেটিং পাওয়ারটা কম, অর্থাৎ রোটার স্লো এগোবে আর কি, স্পিড আপটা হবে স্লো। হ্যাঁ, সুতরাং আমরা এখানে অনেকখানি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা কমিয়ে আনতে পারবো। সেই হিসেবে দেখো বাই দিস মেথড 2 থেকে 5 সাইকেল পর্যন্ত গেন আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমে আনতে পারি। এটা খুব ইফেক্টিভ মিনস। তারপরে ফার্স্ট ক্লিয়ারিং টাইম সার্কিট ব্রেকার, হাই স্পিডের সার্কিট ব্রেকার ব্যবহার করবো যাতে করে ফল্ট দ্রুত ক্লিয়ার হয়ে যায়, তাহলে রোটার স্পিড আপ হওয়ার সুযোগ না পায়। এইগুলো, এটা মোটামুটি ভাবে আমাদের কথা। আর যদি ট্রান্সমিশন লাইনের ইমপ্রুভমেন্ট ডিজাইন চাই, তা সেটা মানে হচ্ছে একটা জায়গায় যদি দুটো ট্রান্সমিশন লাইন প্যারালাল লাগাই, হ্যাঁ, তাহলে ওভারঅল রিঅ্যাক্টেন্স কমে আসলো। ট্রান্সফরমার যেটা বসাবো সিস্টেমে, সেই ট্রান্সফরমার যদি লিকেজ রিঅ্যাক্টেন্স কম রাখতে পারি, তাহলে রিঅ্যাক্টেন্স কম হয়। রিঅ্যাক্টেন্স কমের অর্থ দাঁড়াচ্ছে পাওয়ার ট্রান্সফার বেশি হয়। কারণ আমরা জানি পি ইলেকট্রিক্যাল যেগুলো পি ম্যাক্স সাইন অফ ডেল, তো পি ম্যাক্স মানে হচ্ছে V1 V2 2 পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই 2 পয়েন্টের রিঅ্যাক্টেন্স। রিঅ্যাক্টেন্স যদি যত কম হবে, লাইনের রিঅ্যাক্টেন্সকে যদি কম রাখতে পারি, যেটা একটা জায়গায় দুটো তিনটে লাইন প্যারালাল করলে রিঅ্যাক্টেন্স কমে যাবে। ট্রান্সফরমার লিকেজ রিঅ্যাক্টেন্স যদি কম রাখি, তাহলে সেটাও রিঅ্যাক্টেন্স কমে যাবে। এইভাবে কথা বলা হয়েছে যে এখানে আমরা ডিউরিং ফল্ট and hence they reduce the acceleration of the rotor. এখানে রোটারকে আমরা অ্যাক্সেলারেশন কম রাখতে পারবো। এই মোটামুটি ভাবে ইমপ্রুভমেন্টের কথা গেল। আমরা এই জায়গাটা বোধহয় শেষ করে দিই, এইটা পরের লেকচারটা আমরা পরে নেব, আমরা এখানে শেষ করে দিই।